প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রায় ৯ মাসের বেশি সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। প্রতিদিন গুজব, ভিত্তিহীন সংবাদ, দাবি আদায়ের নামে রাজপথ দখল, জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। অন্যদিকে নির্বিচারে মামলা দায়ের এবং ঢালাওভাবে আসামি করা, কালাকানুনের অবাধ প্রয়োগ, মবের দাপট, নারীর প্রতি সহিংসতা, যাকে তাকে ফ্যাসিস্টের দোসরের ট্যাগিং দেওয়া এবং হেনস্থা করা ইত্যাদি মিলিয়ে বাংলাদেশের সামনে তৈরি করেছে এক ভয়ের সমাজ। এইসবের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান কিংবা ব্যবস্থা নেয়ার মতো দৃশ্যমান কোনো উদাহরণ বিগত মাসগুলোতে দেখা যায়নি। আবার সরকার সমর্থকদের অনেককেই সরাসরি এইসব ঘটনায় সংশ্লিষ্টতা দেখা গেছে। ফলে সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ের আবহ, যা সংকটের মুখে ফেলেছে মত প্রকাশের স্বাধীনতাকেও। আজ এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে আছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, আছেন দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে জনাব মজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে প্রায় ৯ মাসের বেশি সময়। রাষ্ট্রের গণতান্ত্রিক যে রূপান্তর, সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে কিছুটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে সরকারের ক্ষেত্রে। সরকার কি গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের থেকে একটু কি দূরে সরে এসেছে? রাতভর একটা উত্তেজনার মধ্যে ছিলাম আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের সূত্র ধরে। আমরা বেশ কিছু লক্ষ্য করেছেন, আমরা বলে আসছিলাম যে সরকারের উপরে অর্থাৎ প্রশাসনের উপরে সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ একটা ঘাটতি। এই নিয়ন্ত্রণের ঘাটতির নানা কারণ। কারণ আপনি জানেন, আমরা যখন সরকার বলি, সরকার বলতে আমরা বুঝি যার নিয়ন্ত্রণে বা নির্দেশে বা কর্তৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে নানা কারণে, পরিস্থিতিগত কারণে অনেকগুলো কর্তৃত্বের জায়গা উঠে এসেছে। জায়গা হচ্ছে রাজপথ। এখানে যে যত বড় শোডাউন করে অবস্থান নিয়ে নিতে পারে তার একটা কর্তৃত্ব স্টাবলিশড হয়। এর বাইরে ধর প্রশাসন একটা কর্তৃত্বের জায়গা, সিভিল প্রশাসন, আবার পাশাপাশি সেনা প্রশাসন, আবার সরকারের মধ্যেও আমরা যে এলিমেন্ট আছে, যেমন একটা হচ্ছে ছাত্রদের প্রতিনিধি একটা সরকার, পাওয়ারফুল জায়গা। ডক্টর ইউনূসকে কেন্দ্র করে তার যেই ঘনিষ্ঠ, আর যেই আহ, বিদেশ থেকে যে সমস্ত এক্সপার্টরা এসেছেন তাদের এক রকমের চিন্তা এবং কর্তৃত্ব। এরপরে প্রতি এনসিপি ওয়ালারা অভিযোগ করেছে যে বিএনপি পন্থী কিছু উপদেষ্টার কথা তারা উল্লেখ করেছে, যে তাদের এক ধরনের কর্তৃত্বিক দল আকারে বিএনপি বড় দল, তাদের একটা কর্তৃত্ব, এবং অন্যান্য ইসলামিক দলের কর্তৃত্ব, এনসিপি কর্তৃত্ব, এইভাবে ধরেন না ১০-১২টা কর্তৃত্বশীল। ফলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন বা প্রশাসনের মধ্যে কাজের একটা ছন্দপতন বা গতির কর্তৃত্বটা নাই আর কি। সম্প্রতি যেটা আরো বেশি প্রকট আকার ধারণ করেছে সেটা হচ্ছে সেনা প্রধানের বক্তব্যটা যখন পাবলিকলি এসে, এবং এটার মধ্য দিয়ে দেখা গেছে যে অনেকগুলো বিষয়ে সরকারের সাথে সেনাবাহিনীর একটু সমন্বয়হীনতার বিষয়টা প্রকাশ্যে এসেছে। যদিও আমরা যারা রাজনীতিতে সক্রিয়, আমরা কিন্তু অনেকদিন থেকে সেটা টের পাচ্ছিলাম। আমরা সরকারকেও বলছিলাম যে সেনাবাহিনী যেহেতু এখন সবচেয়ে বেশি লেভেলে আছে, সুতরাং সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কটা একটু আহ, ভালো। যাচ্ছে না। সেটাও কিন্তু একটা নতুন সমস্যা বা নতুন একটা সংকট জন্ম দিয়েছে। তো সার্বিক প্রেক্ষাপটে আপনি যখন এই করেছেন তখন একরকম পরিস্থিতি ছিল, আর এখন যখন আমরা কথা বলছি তখন পরিস্থিতিটা একটু ভিন্ন। অর্থাৎ এটা এখন অত্যন্ত উনি ডিসহার্টেন হয়ে বা উনি কিছুটা আমরা হতাশা থেকে উনি বলেছেন আমরা যে তার আমার পদ থেকে যেহেতু যে কর্তৃত্ব। বিষয়টা নিয়ে আসছে, এই কথাটা আমরা আসবো আপনার পরবর্তী কোশ্চেনে। একটু ধারণা পাওয়া গেল আপনার কাছে কি পরিস্থিতিতে এখন সরকার অতিবাহিত করছে। আমি একটু আহ, জনাব আহ, তালে বিপ্লব, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আহ, বিগত সরকারের আমলে
মত প্রকাশের স্বাধীনতা বলতে, গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা যা বুঝি তা একটু গুরুতরভাবে সংকুচিত ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আহ, সেই পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে, নাকি আগের মতোই গণমাধ্যম চলছে? ধন্যবাদ। আপনি নিজেই উল্লেখ করলেন বিগত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি, গণমাধ্যম যে চাপের মুখে কাজ করেছে এবং বিভিন্নভাবে দৃশ্যমান অদৃশ্য নানা চাপের মুখে গণমাধ্যমকে কাজ করতে হয়েছে। আমরা যখন থেকে সাংবাদিকতা করি এবং তার আগের ইতিহাসগুলো যখন আমরা পর্যালোচনা করি, সবসময় সরকারের একটি অদৃশ্য থাবা, সবসময় সরকারের একটি অদৃশ্য হাত গণমাধ্যমের কণ্ঠরোধ করে, যা মানুষ দেখতে পায় না আর আমরা অনুভব করি। গভীর রাতে কোনো একটা ফোন এলো, এই নিউজটা যাবে না, এই নিউজটা দেবেন না, বা এই নিউজটা এভাবে যাওয়া উচিত না। অত্যন্ত ভদ্র ভাষায় সংবাদ নিয়ন্ত্রণের যে একটা কালচার বাংলাদেশে আছে, এটা আমরা অনেক আগে থেকে দেখে এসেছি। এবং বিগত সরকারের আমলে, যেহেতু বিগত সরকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল, তাকে ঠেকানোর কেউ ছিল না, যেই তার বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে নির্যাতন করে কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। সে কারণে আওয়ামী লীগের গত আমলে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে সংকুচিত অবস্থায় ছিল, আমাদের মানতেই হবে। আর অন দ্য কন্ট্রারি, এখন পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু রয়েছে, আমাকে একজন নির্বাহী সম্পাদক হিসেবে স্বীকার করতেই হবে। আমি এই সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো মহলের কোনো টেলিফোন পাইনি। বাস্তব সত্য কথা, আমি পাইনি। আমার কোনো বন্ধু পেয়েছেন কিনা আমি জানি না। তবে আমি ফেসবুকে দেখেছি অনেকে আমার কলিগরা বলছেন যে তারা বিগত আমলের যে নির্যাতন চাপগুলো সহ্য করেছেন, এই আমলে এই সরকার এই প্র্যাকটিসে এখনো যায়নি। এখন মধ্যরাতে ফোন আসে বলে কেউ স্বীকার করেননি, বরং ফেসবুকে অনেকেই লিখেছেন যে আমরা সিনিয়র সাংবাদিকরা এখন আমাদের কাছে এইরকম নিউজ না দেওয়ার, নিউজ চাপিয়ে যাওয়ার কোনো রিকোয়েস্ট আসে না। এটা একটা বড় ব্যাপার। আবার আরেকটা বিষয় হচ্ছে যে, যেটা বর্তমান সরকারের প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে কাজটা করছে, আমরা একটা ট্রিমেন্ডাস চেঞ্জ লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রেস উইং এ। অতীতে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখেছি, সব সরকারের আমলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখেছি, তারা যেভাবে প্রেস উইং চালিয়েছেন তার চেয়ে একটু ভিন্ন মাত্রায় বর্তমান সরকারের প্রেস উইং তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সরকার যতটা করছেন ততটুকু তো তারা বলছেনই, সরকার যা করছেন না বা যা করতে পারেন না সে বিষয়েও প্রধান উপদেষ্টা প্রেস উইং কথা বলছে। তার মানে তাদের দিক থেকে স্বাধীনতা পুরোপুরি আছে, আমাদের দিক থেকে স্বাধীনতা খর্ব হয়েছে এমন কোনো প্রমাণ আমি এখনো পাইনি। তবে যেহেতু রাজনৈতিক সরকার না, কিভাবে কি নিয়ন্ত্রণ করতে হয় সেই প্র্যাকটিস গুলো তাদের নাই, সেক্ষেত্রে হয়তো অনেক কিছুতে ঘাটতি আছে, অনেক কিছু তারা বেশি বলে ফেলেন। তবে সব সেক্ষেত্রে মিলিয়ে আমি আমি বলবো, আমাকে বলতে হবে মানে যে আমরা ভালো আছেন এই কথা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি একটু এই আমরা সম্পূরক ভালো সম্পূরক কোশ্চেন আপনাকে করতে চাই। আগস্টের পর জি। আমরা দেখেছি সকল গণমাধ্যমের শীর্ষ পদগুলো দলীয়ভাবে দখল করা হয়েছে। হ্যাঁ, তো একটা বড় দলের আহ, যারা সমর্থক সাংবাদিক, আহ, তারা এইসব পদগুলো দখল করেছেন, কোনো কোনো ক্ষেত্রে মিডিয়াই দখল করে ফেলেছেন, এরকম অভিযোগ আছে। তাহলে কিভাবে আপনি বলছেন গণমাধ্যমে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আপনি বলতে চাইছেন আহ, নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করতে পারছেন কোন দলের বা সরকারের চাপ ছাড়াই? মিডিয়া হাউসগুলো দখলের যে কথাটা আপনি বললেন এটা খুবই সত্য, যে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে তার একটি বড় প্রভাব পড়েছে মিডিয়া জগতে। আমি যদি বলি, প্রথম শিকার তো আমরাই হয়েছি। আমাদের 5 আগস্ট রাতেই তো আমাদের একাধিক অফিস পত্রিকা বন্ধ হয়ে গেছে, চিরতরে বন্ধ হয়ে গেছে। ওটা একটা দিক। সেক্ষেত্রে বোধহয় সরকারের কোনো নিয়ন্ত্রণ, ওই সময় নিয়ন্ত্রণের কোনো প্রশ্ন আসে না। 5ই আগস্ট রাতে বা আরো কটা দিন আপনি জনতার ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করবেন এমন পরিবেশ পরিস্থিতি ছিল না। ওটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বড় বড় গণমাধ্যমগুলোতে পদের পরিবর্তন হয়েছে, বলা হচ্ছে দখল করা হয়েছে, নতুন লোক এসছে। এটা কি একদিকে স্বাভাবিক না?
যখন আষ্টে পৃষ্ঠে কিন্তু স্বৈর এটা শাসন জড়িয়ে থাকে অস্বাভাবিক নয় কেন? অস্বাভাবিক নয় কেন? আপনি স্বাভাবিক বলতে চাইছেন, কিন্তু সেই পদগুলো তো বিভিন্ন জনই ছিল। আর আমাদের দেশের সেরা সাংবাদিকরাই ছিলেন। রনি হয়তোবা কোন রনি আমি দলের। জি, হ্যাঁ, বলুন। মঞ্জু ভাই প্লিজ। মঞ্জু ভাই আপনি বলতে পারেন। আমি লম্বা সময়, এবং আমি আমি হুম। যেহেতু মিডিয়াতে কাজ করেছি লম্বা সময়, এবং আমি নিজেও অ্যাকচুয়ালি এখন একজন গণমাধ্যম কর্মী বলা চলে। জি আমাদের আপনার টেলিভিশনটা অভিজ্ঞতা। আপনি জানেন যে বন্ধ হয়ে গেছে, জি, আমি দিগন্ত টেলিভিশনের উপর জি। নির্বাহী পরিচালক হিসেবে। এখানে যেটা বলেছেন যে যে রনি সরাসরি বলেছেন যে বিভিন্ন মিডিয়ায় গুরুত্বপূর্ণ লোকেরা আসীন হয়েছেন যারা বিএনপি পন্থী বা বিএনপি জামাত পন্থী। একটা বিষয় আমরা দেখি যে এবারের যে পট পরিবর্তনের ফলে, যেটা ইতিহাসে পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমি জানি না, যে সরকারি লোকেরা পর্যন্ত পালিয়ে গেছেন। অর্থাৎ মিডিয়ার পদগুলো শূন্য হয়েছে। এটা এমন না যে কাউকে সেখান থেকে সরিয়ে বসানো হয়েছে। হ্যাঁ, দুই একটা হয়তো। তো এখানে সমস্যা যেটা দেখা দিয়েছে, একটা হচ্ছে যে কিছু কিছু মিডিয়ার পদগুলো খালি হয়ে গেছে, কারণ তারা সেখানে গেছে। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কিছু কিছু মিডিয়া আক্রান্ত হয়েছে। কিছু কিছু বলা যায় না, বলা যায় যে একেবারে দুই তৃতীয়াংশ অধিকাংশই, অধিকাংশই। জানেন। তারপরে একাত্তর টেলিভিশনের খবর জানেন। তো সে সমস্ত জায়গায় কিন্তু এইগুলোকে সার্ভাইভ করারও একটা প্রসঙ্গ ছিল। ফলে মালিক পক্ষ যেটা করেছেন, সেটা নিজের উদ্যোগেই অনেক সময় তারা দেখা গেছে যে তারা, আমি বলতে পারি একাত্তর টেলিভিশনের কথা, একাত্তর টেলিভিশন কিন্তু বাইরে থেকে কাউকে এনে বসায়নি। তাদের হাউজেরই একজন, যিনি হয়তো আগে উনি সেভাবে গুরুত্ব পাননি, তাকে এনে এখন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এইভাবে আরো কয়েকটি মিডিয়া বা পত্রিকা। না, তো আমরা একটা আবার এটাও সার্বিক দেখেছি যে বিপর্যয়ের পরে আহ, আমাদের মঞ্জু ভাই, আপনার কথা সূত্র ধরে আপনি যেটা বলছেন, পথ একটা যে খালি হয়েছে বা তারা ছিল না, পালিয়ে গেছে, এই সময় তারা তাদের যার মালিক পক্ষ বা ব্যবস্থাপনা পরিষদ তাদের বসিয়েছে, এটা ঠিক আছে। সার্বিক বিপর্যয়ের প্রেক্ষিতে আক্রান্ত হয়েছে, এটাও অতীতে কখনো হয় নাই। মিডিয়ার পদগুলো খালি হয়েছে, এটাও অতীতে হয় নাই। এবং এত পরিমাণে বিভিন্ন জায়গা থেকে লোক, এবং এই মানে প্রিন্ট মিডিয়ার লোকেরা গিয়ে ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বে বসেছেন, এ ধরনের ঘটনাও ঘটেছে। জি, প্রেস ক্লাবে আপনি জানেন যে সেখানে পুরা পরিবর্তন যে আমরা দেখেছি। স্বীকার একটু করার আপনার উপায় কাছে নাই। একটা প্রশ্ন নিয়ে আসতে এত চাই। বড় আপনি একটা বিপর্যয়, এত বিপর্যয়ের পর নতুন শূন্যস্থানগুলো পূরণ করতে গেছে দলীয় লোকজন, এটা আমরা দেখেছি। আপনার কাছে একটু প্রশ্ন নিতে আসতে চাই। আপনি সেনাবাহিনীর কথা তুলেছেন। সেনাবাহিনীর প্রধান 2 দিন আগে অফিসার্স অ্যাড্রেসে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা বলেছেন। আহ, তারপরে ঘটনা গত 2 দিনে 48 ঘন্টা অনেক কিছুই আপনি প্রত্যক্ষদর্শী, জানেন কি ঘটছে দেশে। এই, আমি একটা ছোট্ট প্রশ্ন, কালকে এই পত্রিকায় বেরিয়েছে, গণ অভ্যুত্থানের 9 মাস পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা হঠাৎ করে সেনাবাহিনী আইএসপিআর এর মাধ্যমে প্রকাশ করলো। যেই সব মহল থেকে আপনারা জুলাইয়ের পর, অগাস্টের অভ্যুত্থানের পর আপনারা জানতে চেয়েছেন কারা কারা ছিল সেখানে, সেটা সেনাবাহিনী প্রকাশ করেনি। হঠাৎ এই এই আবহের মধ্যে এইটা প্রকাশ করা কি ইঙ্গিত বহন করে? ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন। আইএসপিআর বলেছেন যে কোন প্রেক্ষিতে ওনারা সেটাকে আশ্রয় দিয়েছিলেন, এবং কোন প্রেক্ষিতে ওনারা এটা প্রকাশ করতে চান নাই। বাস্তবে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে দেশের এই সার্বিক বিপর্যয়কর পরিস্থিতিতে এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক আসার কথা। যে দেশে তো এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি আগেও গিয়েছে বিভিন্ন সময়। সেনাবাহিনী বা আহ মানে সেনানিবাসে আশ্রয় নেওয়ার ঘটনা, নিবাসে আশ্রয় নেওয়া যায় বা আশ্রয় নিয়েছে, কারণ আমরা নিজেরা তো পালিয়েছিলাম বহু জায়গায়। আমরা তো দীর্ঘ সময় দেখা গেছে যে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। আত্মহীনতার মধ্যেও কখনো গিয়ে এটা ভাবি নাই যে সেনানিবাসে গিয়ে আশ্রয় নেওয়া যায়। এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে সেনানিবাসে যে আশ্রয় নিয়েছে, এটা নিজেরাই তারা প্রকাশ করেছে। 622 জন এভাবে আশ্রয় নিয়েছে, এবং 622 জনের মধ্যে যখন অল্প কয়েকটা সংখ্যকের কথা ওনারা বলেছেন, এবং বাকি দেখা দিয়েছে যে কারা কারা সেখানে আশ্রয় নিয়েছে।
তো এটা নিয়ে একটা ধূম্রজাল ছিল, এটা নিয়ে একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় ছিল, এবং একটা হয়েছে। তো কালকে যখন এটা প্রকাশ করা হয়েছে তখন দেখা গেল যে এখানে আসলে রাজনৈতিক লোক কম, বেশিরভাগ লোকেরাই পুলিশ বা সরকারি কর্মকর্তা না। বেসামরিক কর্মকর্তা বিষয় হচ্ছে ছিলেন। যে এই যে আমাদের মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব, এখন এদের মধ্যে দূরত্ব বা অবিশ্বাস বা ব্লেম গেম এগুলো কাম্য না, এবং এটা যে আমাদের কত বড় ক্ষতি, এটা যদি আমরা আরো বাড়তে দেই তাহলে জাতীয় ঐক্য আসলে আমরা বিনষ্ট হবে। সকলেই কিন্তু অস্তিত্বের জায়গা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি একটু সালে বিপ্লব আপনার কাছে আবারও আসতে চাই। আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ডিমেন্ডাস জব করছে। তা আমার প্রশ্ন হচ্ছে, সবাই অনেকেই অভিযোগ করছে আহ, আপনার আহ, সরকারের সফলতা প্রচার করতে গিয়ে ভুল এবং বিভ্রান্তিকর অনেক তথ্য প্রচার করা হয়েছে, যা অনেকটাই সরকারের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের অবস্থানকে দুর্বল করেছে। আপনি কিভাবে প্রেস উইং এর এই বিষয়টা আহ, আপনার ব্যাখ্যা দিলেন? আমার বোধগম্য নয়, আপনি একটু আরেকটু বিষয় যদি বলেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমরা আগে বলেছি যে আমরা দেখেছি অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন প্রেস উইং অনেক বেশি ভোকাল, অনেক বেশি কথা বলে, অনেক কাজ করে, এবং যেটা আমরা কখনো দেখিনি যে প্রায় প্রতিদিনই দুদিন একদিন বাদেই প্রধান উপদেষ্টা প্রেস উইং ফরেন একাডেমিতে প্রেস ব্রিফিং করেন। সপ্তাহে বেশ কদিনের প্রেস ব্রিফিং করছেন। এখন দুটো বিষয় সামনে। একটা হচ্ছে যে প্রেস সচিবের অ্যাটিটিউড যে প্রশ্ন উঠেছে, অনেকে প্রেস সচিবকে আক্রমণ করছেন, বিভিন্ন রকম সমালোচনা করছেন যে প্রেস সচিব অনেক বেশি অ্যাগ্রেসিভ কথা বলছেন। অনেকের দাবি প্রেস সচিব সরকার যা করছে না, যা করবে না, যা করেনি সেই কথাগুলোও বলছেন। তো আমার মনে হয় এই আলোচনাগুলো পয়েন্ট টু পয়েন্ট হতে পারে, যে স্পেসিফিক হতে পারে যে প্রেস উইং এর পক্ষ থেকে কোন কথাগুলো বলা হয়েছে, যে কথাগুলো বিভ্রান্তিকর, এগুলো ক্লারিফাই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কথা প্রচুর বলা হলে লুজ পয়েন্ট চলে আসে, হয়তো বা যার কথা বেশি বলা হয়ে যায়, সেই বিষয়গুলোকে আমরা মার্ক করছি, আমরা মার্ক করে বলছি যে প্রেস উইং এই কথাগুলো ঠিক বলছে না। তবে আপনি যেভাবে বললেন আমি সেভাবে বলতে চাই না। কাজ বেশি করলে ভুল বেশি হবে, কথা বেশি বললে ভুল কথা বেশি আসবে, এমন স্বাভাবিক প্রক্রিয়া হয়তো প্রেস উইং অনেক কথাই বলে ফেলছে যেগুলো তাদের বলা উচিত না। জাতীয় ঐক্যমত কমিশন আছে, সেখানে সংস্কার নিয়ে কথা হচ্ছে। আহ সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অসহযোগিতা নানা রকম আহ আমরা দেখছি টানাপোড়েন। এই পরিস্থিতিতে হঠাৎ করে এই সেনা প্রধানের বক্তব্য প্রদান, তারপরে 626 জনের 24 জনের প্রকাশ, তালিকা প্রকাশ, আজকে সারাদিনের যে গুঞ্জন, হ্যাঁ, পদত্যাগের, এরপরে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান, কিভাবে দেখছেন? তা আপনি যেটা প্রশ্ন করেছেন যে সর্বদলীয় সভা ডাকা, আমি মনে করি যে জটিলতাটা তৈরি হয়েছে এটা এভাবে অফিসিয়ালি না। এটা সলিউশন করতে হলে কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সমঝোতামূলক ব্যবস্থা লাগবে, এবং সেটা অবশ্যই আন করতে হবে। কারণ আমরা অনেক জানি অনেক জটিল পরিস্থিতিও এত অফিসিয়াল সলিউশন হয় না। তারপরও সর্বদলীয় একটা বৈঠক ডাকা যেতে পারে, কারণ তখন আমরা সকল রাজনৈতিক দলকে কিন্তু আহ্বান করে বঙ্গভবনের শপথ নিয়ে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে আমি যে টোটাল একটা খোলামেলা আলোচনা হওয়া দরকার যে আমরা কি ভুল করেছি, সরকারের কি ভুল হয়েছে। একটা জিনিস হতে পারে যে এটাকে রিপেয়ার করা, যেই আছে কিনা, তো রিপেয়ার করার একটা চেষ্টা থাকতে পারে। আমি রিপেয়ার করার একটা চেষ্টা মানে চিন্তা করতে পারি এরকম যে এই ভুল সরকারের মধ্যে উপদেষ্টাদের প্রচুর ভুল হয়েছে, ইভেন প্রফেসর ইউনূসেরও একটা মহা কয়েকটা ভুল হয়েছে। যেমন আমি যেটা শুরু থেকেই বলেছি, উনি স্পেশাল কোনো কাউকে অ্যাসাইনও করেন নাই, উনি নিজ থেকে কোনো উদ্যোগ নেন নাই যে সকল ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একীভূত রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্রদের মধ্যে আমরা দেখেছি নানা ধরনের দ্বিধা বিভক্তি প্রকাশ্য হয়েছে, কাউকে ডেকে ওনারা কোনো পদক্ষেপ নেন নাই। সেকেন্ড যে জিনিসটা ছিলাম যে আপনি এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট অলওয়েজ সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই পরিচালনা করতে হয়। আপনি শুরুতেই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা কঠোর
অবস্থান নেন এবং সবাইকে আহ্বান করেন যে এটা আমাকে করতে হবে। এটা উনি করতে পারতেন, কিন্তু উনি আসলে নরম হৃদয়ের চান নাই। ফলে দেখা গেছে অনবরত দাবি দাওয়া নিয়ে উনাকে ঘেরাওয়ের মধ্যে পড়তে হয়েছে, এবং উনার এই দাবি দাওয়ার ঘেরাওয়ের মধ্যে পড়তে গিয়ে উনি সিরিয়াসলি ব্যাহত হয়েছে। তো এখন এটা রিপেয়ার করার উদ্যোগ একটা নিতে পারেন। আর যদি মনে করা যায় যে এটা রিপেয়ার করার কোনো সুযোগ নেই। করে রিঅ্যারেঞ্জ করতে হবে, এবং এটা কেউ কেউ বলেছেন একটা সর্বদলীয়, কেউ কেউ বলেছেন একটা আহ, মানে অথবা সরকারের এটাকে কমিয়ে এটাকে এখন একটা তো আপনাদের সাথে তত্ত্বাবধায়ক রাজনৈতিক সরকারের দলগুলোর রূপায়ণ। সাথে যে দূরত্ব অর্থাৎ তৈরি হচ্ছে আমার সেটা কথা, কমিয়ে আনার জন্য। হ্যাঁ, তো এটা খুব জরুরি। আবার আমারও ধারণা এটা খুবই জরুরি একটা বৈঠক হতে পারে, যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই যদি একই সাথে সাড়া দেয়। আমি আবার আসবো আপনার কাছে একটু আহ, অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি। সালে বিপ্লব, আপনি আহ, আহ, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। গত 9 মাসে যে মব সৃষ্টি করে গণমাধ্যমের উপর যে হুমকি ধামকি দেওয়া হয়েছে, পত্রিকা অফিসের সামনে জ্যাফত করার কথা বলা হয়েছে, আহ জ্যাফত হয়েছেও, করা কি, আবার কোন টেলিভিশনের সামনে গিয়ে আহ আহ, সমাবেশ করেছে। এই যে এই সময়টা কি কঠিন একটা সময় গণমাধ্যম পার করছে, আপনার কি ধারণা? শুধু গণমাধ্যম নয়, পুরো দেশই তো, পুরো সিস্টেমটাই তো একটা কঠিন সময় পার করেছে। মব মব সংস্কৃতি, মবের ভয়, প্রথম কয়েক মাস তো অত্যন্ত ভয়ের মধ্যে আমরা কাটিয়েছি। কোথাও কোনো নিরাপত্তা ছিল না। যখন তখন যে কেউ যে কাউকে যে কোনো জায়গায় ধরে ফেলতে পারে। প্রশ্ন করার আগেই 10 জন 20 জন 50 জন মিলে মেরে ফেলবে, এমন একটা পরিস্থিতি ছিল। এবং এটা অস্বাভাবিক ছিল না, ওই সময় এটা খুবই স্বাভাবিক ছিল। যখন দেশে একটা 17 বছরের জগদ্দল চেপে বসা জগদ্দল পাথরের অপসারণ হয় এইরকম বিক্ষোভের মধ্য দিয়ে, তারপর কয়েকটা দিন দেশে আইন শৃঙ্খলা বলতে থাকে না, এটা এটা খুবই স্বাভাবিক। আর গণমাধ্যম তো সব আমলেই সবার গালাগালির বিষয়। সরকারও বকা দেয়, গালাগালি করে, চেপে ধরে। বিরোধী দলও পছন্দ না হলে বকে দেয়, মেরে দেয়, ধাক্কাধাক্কি করে দেয়। যখন গণমাধ্যমের যখন যার বিপক্ষে যায়, তখনই সে গণমাধ্যমের 14 গোষ্ঠী উদ্ধার করে। এটা আমাদের পুরনো কালচার, আমরা অভ্যস্ত। যে কেউ যে কোনো সময় আমাদেরকে এসে বলবো তুমি ঠিক করো নাই। আমরা এটা দেখে আসছি, এটাতে আমরা অভ্যস্ত। তবে যে বিষয়টা বললেন যে পত্রিকা অফিসের সামনে জিয়াফত করা, এই ধরনের বিক্ষোভ করা, বিশেষ কোনো রাজনৈতিক মতবাদের পরিচয়ে গণমাধ্যমকে ভেবে আক্রমণ করা, এই বিষয়টা নতুন ছিল। এই বিষয়টা নতুন ছিল এবং এগুলো আসলে ওই সময় বা এখনো আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটা স্ট্রং না যেগুলো মোকাবেলা করা যাবে। সে কারণে বোধহয় তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আর আরেক দিক দিয়ে দেখলে এগুলো খুব বড় একটা ঘটনা না। বড় ঘটনা এই কারণেই না, বিপ্লব পরবর্তী সময়ে যখন বিশৃঙ্খলার চরমে পৌঁছায়, তখন অনেক ঘটনাই ঘটে। আমরা কিন্তু এগুলো এইভাবেও দেখতে পারি, এই আমার মনে হয়। আচ্ছা, এটাকে আহ, অন্যভাবে দেখার কিছু নেই। জনাব মজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু আহ, অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি। আপনারা আমার বাংলাদেশ এবি পার্টি, আপনারা যে সময় গঠন করেছেন, আপনারা দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে একটা স্ট্যান্ড নিয়ে আপনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, সেই জায়গা থেকে করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হয়েছে সেখানে বিভিন্ন আপত্তিকর স্লোগান আমরা শুনেছি। কারো ব্যক্তির নামে আহ, তার দেশ বলা হয়েছে, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আহ কোন পক্ষ কি মুক্তিযুদ্ধকে হেয় করছে, বিরোধিতা করছে? যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এত বড় একটা বিপ্লবের পরে, এত বড় একটা বিপ্লবের পরে এখানে তা শুরু হয়েছে, এবং এই টানা হেঁচড়াটা মানে উদ্ভবটা হয়েছে কিন্তু প্রফেসর ইউনূসের একটা আহ, যে বক্তব্যটা উনি দিয়েছেন যে উনি ছাত্র জনতার, ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং ছাত্ররাই এত বড় একটা বিপ্লব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা একটা দীর্ঘ আন্দোলনের সংগ্রামের ফসল। আমরা বলি না যে আমাদের জি। মুক্তিযুদ্ধ কিন্তু হঠাৎ করে একটা হয় নাই, আন্দোলন অনেক কিছুর সমন্বয়ের চূড়ান্ত ফসল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তেমনি ভাবে আমাদের জুলাই বিপ্লবটাও কিন্তু 17 বছরের আন্দোলন আন্দোলন। সংগ্রাম বঞ্চনার ফলশ্রুতি। তো তো এইতে দেখা গেছে যে এই যে
যে কে কি অবদান রেখেছে। এবং আপনি দেখেছেন ছাত্রদের মধ্যে কিন্তু একটা বিভক্তি হয়েছে এই অবদানকে নিয়ে কেন্দ্র করে। এবং যেটা আমরা দেখি আমাদের এই কিছু দলের একটা প্রবণতা আছে যে ক্রেডিট ক্যাশ করে ফেলতে হবে, এখনই নিতে হবে। যেমন আপনি দেখেন, আপনি যেটা বলেছেন প্রসঙ্গত, যে করার আন্দোলনে কিন্তু অনেক দলই সেখানে, দলের লোকেরা সেখানে গিয়েছিল, কিন্তু একটা নির্দিষ্ট দলের লোকেরা আবেগ প্রবণ হয়ে দেখা গেছে সেখানে তারা দলীয়, স্লোগান দিয়েছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় একটা রাজনৈতিক দলের কর্মীরা, ছাত্র কর্মীরা বা অন্যান্যরা দলীয় সঙ্গীত, তারপর নেতাদের নাম দিয়ে স্লোগান দিয়েছে। এটাতে কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং এটা কিন্তু এই ঐক্যটার একটা বিনষ্ট হওয়ার, এটা আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে অপরিপক্কতা, আরেকটা হচ্ছে যে হয়তো একটা ভয় যে আগে আমাদের অবদানকে স্বীকৃতি দেওয়া, আমাদের স্টাবলিশ করতে হবে। তো এই জায়গা থেকে যেটা হয় যে আমরা যখন কোনো মানে ঐক্যে যাই, সেখানে বলাই হয় যে এখানে কেউ দলীয় স্লোগান তুলবেন না। আমরা বেশ কয়েকদিন যাবৎ ঢাকা শহরকে দেখেছি অচল নগরীতে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে রাজপথ দখল করে রাখা হয়েছিল বেশ কয়েকদিন। তারপরে এইটা শেষটা হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা নিয়ে তারা আন্দোলন করে বিভিন্ন জায়গায় সমাবেশ করায় সারা ঢাকা অচল করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখেছি আহ আহ মেয়র পদে পাওয়ার জন্য বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকা শহর গত কয়েকদিন অচল করে রেখেছিল। এরপরে মাঝামাঝি সময়, একই সময় তারা শুরু করেছে সৌম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজপথগুলো দখল করে রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ সৌম্য হত্যার জন্য 3 জনকে গ্রেফতার করেছে। হ্যাঁ, তো গ্রেফতার করেছে, তারা নাম প্রকাশ করেনি। বিচার প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া সেটা চলমান হবে বা হচ্ছে। হ্যাঁ, তাহলে ওরা কিসের বিচার চাইছে এই রাজপথ দখল করে, যেখানে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত কিংবা অভিযুক্ত না, কারা আসামি কারা হয় এটার সাথে যুক্ত ছিল, তারপরও ছাত্রদল এই ধরনের ভোগান্তি জনগণকে ফেলছে জনগণ। তো এটা কি রাজনীতি? জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে রাখা, এটা কি রাজনীতি হতে পারে? আপনি তো রাজনীতি করেন, আপনি বলবেন। আমি থেকেই বলেছিলাম, মানে আমরা তো একটা নতুন দল, হয়তো আমাদের কথাগুলোকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না, বা হতে পারে এই সরকার মনে করেছে যে নাই, ওনার অনেক বেশি অভিজ্ঞ। প্রথমে বলেছিলাম যে আপনি একটা জরুরি অবস্থা আপনি ডিক্লেয়ার করেন 3 মাস বা 6 সিচুয়েশনে, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের পরেও কিন্তু অনেকের হাতে হাতে অস্ত্র ছিল। কারণ মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নেওয়াটা ছিল হওয়ার পরে, যখন দেশ স্বাভাবিক স্বাধীন অবস্থায় এসেছে তখন কিন্তু অস্ত্র রাখাটা বেআইনি কাজ। আমরা যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দাবি আদায় করেছি, আমরা যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এই প্রবণতাটা, এই এই উম, এই এই নেচারটা আমাদের মধ্যে একটা বিরাট বা একটা উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। তো এটাকে কিন্তু ক্রমান্বয়ে কমিয়ে এসে রাষ্ট্রটাকে স্বাভাবিক পর্যায়ে নিতে হবে। সে নেয়ার, তখন আমাকে অনেকে সমালোচনা করেছেন যে আপনি রাজনীতিবিদ হয়ে জরুরি অবস্থা ঘোষণার কথা কেন বলছেন। তো যাই হোক, এটা হয়তো প্রফেসর যেটা হয়েছে, দীর্ঘদিনের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, মানুষের যে এই বঞ্চনা, মানুষের যে দাবি দাওয়াগুলো তারা তুলতে পারে নাই, তারা সব, এবং এই হাজির হওয়ার পরে তখনও আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা কাজ করতে পারেন, যে এত মানুষের দাবি দেওয়া, এত মানুষের বঞ্চনা শোনার জন্য স্পেস ঠিক করে দেন, যেখানে প্রতিদিন লোকেরা তাদের দাবি দাওয়া নিয়ে আসবে, এখানে একটা কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়াগুলো শুনবে, এবং এটা দাওয়াগুলো নিয়ে ডিবেট হবে, এবং যেগুলো যেগুলো যৌক্তিক সেগুলা শোনার জন্য আপনারা সেখানে কর্মসূচি করবেন। তাহলে যেটা হতো যে এই হ্যাঁ, ইন্টারিম টাইম, এটা তো একটা অবশ্যই। ব্যবস্থাগুলো ইন্টারিম প্রসেসে হতে হবে। তাহলে হতো কি, তাহলে হতো কি, এই যে 200-250 দাবি নিয়ে মানুষ আন্দোলন করেছে, তারা তাদের দাবি দাওয়াগুলো পৌঁছাতে আসতো, সরকারের কাছে প্রপার জিনিসগুলো রিপ্রেজেন্ট হতো, আর সরকার কিন্তু সুন্দরভাবে সিদ্ধান্ত গ্রহণ গুলো করতে পারতেন। এখন যেটা তারা দাবি আদায় করেন,
আদার দেন ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না, ওনাদের কাছে কেউ পৌঁছাতে পারে না। আমি স্টিল জানি, আপনি জানেন যে আমাদের পল্লী বিদ্যুৎ আর একটা হচ্ছে আপনার আরইবি, হ্যাঁ, জি। এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এই দুটোকে নিয়ে একটা 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 ক্ল্যাশ চলছে, সে- সরকারের কোনোভাবেই রিচ করতে পারছে না। এখন হুম, ওনাদের কাছে দেখা করার জন্য চেষ্টা করা হচ্ছে, সচিবের সাথে দেখা করার চেষ্টা করা হচ্ছে, হচ্ছে না। কিন্তু হুম। আচ্ছা, আমি আপনি এসে বুঝতে পেরেছি। ব্যারিকেড দিবেন, ওখানে দাঁড়াবেন, আপনার তখন প্রস্তাবনাটা কিন্তু খুবই দেখা যাবে যে চমৎকার সরকার ছিল। উপদেষ্টা যদিও চলে আসছে। আপনার প্রস্তাবনাটা খুবই চমৎকার ছিল, যদি এটা শুনতো তাহলে আজকে এই ভোগান্তিগুলো হতো না জনগণের। আমি একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে ছোট্ট করে সালে বিপ্লব আপনার কাছে জানতে চাইছি। আপনি তো দীর্ঘদিন চট্টগ্রামে ছিলেন, আপনি চট্টগ্রাম বন্দর সম্পর্কে অনেক কিছু অবগত। এই আপনার বেশ কদিন যাবত দেখছি আহ, আপনার চট্টগ্রাম নিউ মর্নিং বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হবে, এই প্রসঙ্গটা নিয়ে আহ, বেশ তোলপাড়। আমরা যতটুকু জানি, এটি 2023 সালে আপনি জানেন চট্টগ্রামের পতেঙ্গা বন্দরটি রেড সি গেট নামে একটি কোম্পানি সৌদি আরবের, তাকে 22 বছরের চুক্তিতে দেওয়া হয়েছিল। তখন কিন্তু কোনো আন্দোলন বা শোরগোল শুনিনি। এখন নিউ মর্নিং বন্দরকে ডেভেলপ করার জন্য, আমাদের আরো কিছু করার, প্রযুক্তিগতভাবে উন্নতি করার জন্য, এগুলো করার সময় এত কথা, এত আন্দোলন চট্টগ্রামে, এগুলো এখন কেন হচ্ছে? আসলে কি সরকার আপনি বিদেশিদের হাতে যথার্থই পুরো বন্দরই তুলে দিচ্ছে? না, এইখানে একটা বিষয় ক্লারিফাই করা দরকার। একটা বন্দর অপারেট করার জন্য যে ক্যাপাবিলিটি, যে ক্যাপাসিটি, আমাদের দক্ষতা আমাদের দরকার, সেটা আমরা এখনো পুরোপুরি অর্জন করতে পারিনি। অতীতেও চট্টগ্রাম বন্দরের আংশিক অংশ বিশেষ করে আমরা বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দিয়েছি অপারেট করার জন্য। বিগত দিনে সাই পাওয়ার টেক ছিল বন্দরের নেতৃত্বে, বন্দর এক অর্থে কুক্ষিগত করে রেখেছিল। সাই পাওয়ার টেক আপনি যদি টেকনিক্যালি দেখেন, তারা কিন্তু সাউন্ড, তারা বন্দর অপারেট করতে সক্ষম, তাদের সেই সক্ষমতা আছে, তারা সেটা পারে। কিন্তু এত বেশি দুর্নীতি করেছে তারা, সেই তাদের সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি গত সরকারের আমলে, বরং সরকারি সহযোগিতা তারা পেয়েছে। আসলে বন্দর তো অপারেট করতে হলে আপনাকে অপারেটর আনতেই হবে, দেশি বিদেশি প্রতিষ্ঠানকে আপনার লিজ দিতেই হবে পরিচালনার জন্য। তাই হয়ে আসছে। এখন যে বিক্ষোভটার কথা যে বিক্ষোভটা আমরা দেখছি, আপনি যে বিক্ষোভটার কথা বললেন যে এখন কেন এত পুঞ্জীভূত প্রকাশিত হচ্ছে, সাইফ পাওয়ার টেকের দুর্নীতি, সীমাহীন দুর্নীতিটা ছিল। দুর্নীতির প্রতি মানুষের চোখ পড়েছে, মানুষ সেটাই ভাবছে। সে কারণে তারা মনে করছে যে এরকম আবার কোনো বিদেশি সংস্থার কাছে বা অন্য কারো কাছে লিজ দিয়ে বন্দরকে আমাদের হাতছাড়া করে ফেলা হয় কিনা। আসলে না, বন্দর এভাবে হাতছাড়া হয় না। আর বন্দরে আপনার অপারেটিং এর জন্য এদের লাগে, বিভিন্ন কোম্পানি দেশি হোক বিদেশি হোক লাগে। তবে এখন এই ক্যাওসের মধ্য দিয়ে, এই বিক্ষোভের মধ্য দিয়ে আমাদের একটা জায়গায় আসা উচিত, একটা জায়গায় আমরা আসতে পারি এখনই সময়, যে বন্দর পরিচালনার যে নীতিমালা আছে তার স্পষ্ট করা, আরো স্বচ্ছ করা, করে বন্দর কারা অপারেট করবে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বন্দরটাকে ব্যবহার করতে দেওয়া, এটাই আপনাকে, আমার। আমরা অনুষ্ঠানে একবারে শেষ প্রান্তে জনাব মঞ্জু ভাই, আপনার কাছে একটু ছোট্ট করে এক লাইনে শুনতে চাই। আহ, দেশে যে প্রগতিশীল ও মুক্ত চিন্তা বাধাগ্রস্ত করে যে শূন্যতার সৃষ্টি করা হচ্ছে, এই শূন্যতা মধ্য দিয়ে উগ্রবাদের উত্থান হতে পারে কিনা, ছোট্ট করে, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। দেখেন, প্রগতিশীল এবং মুক্ত চিন্তা, এটা তো একটা ক্লারিফিকেশন লাগবে। এখন আপনার দৃষ্টিতে আপনারটা মুক্ত চিন্তা, আপনার দৃষ্টিতে আপনি প্রগতিশীল, আমার দৃষ্টিতে আমি প্রগতিশীল, এই বাইনারি গুলো আমাদের জন্য একটা সমস্যা তৈরি করা হয়েছে। এবং সেই বিভাজন রাখার জন্য আমরা সবাই দায়ী। আমি বলবো না যে নির্দিষ্টভাবে কেউ দায়ী। আমাদের এখানে আমি সবসময় বলি, আমাদের বাঙালি সংস্কৃতি বা আমাদের আবহমান জীবনে ধরেন সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা, চিত্রকলা, এগুলো চর্চা করে থাকি। এটা ঠিক একইভাবে আমাদের সমাজে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা, মসজিদে যাওয়া, মক্তবে যাওয়া, মিলাদ শরীফ পড়া, মাহফিল, এগুলো একটা বিরাট সুন্দর প্রসারের প্রভাব আছে। আমরা যদি একে অপরকে মনে করি আমারটাই সঠিক সংস্কৃতি, ওরটা না, বা আমি নিজেকে মনে, এই চর্চাটা আমাদের এখানে দীর্ঘদিন থেকে হয়েছে। ইভেন আমাদের যেটা জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ নিয়েও এখানে বিরাট মানে ভেদাভেদ তৈরি
মনে করি যে এই ভেদাভেদ গুলো দূর হওয়া দরকার, না হলে দেশের এরকম ভোলাটাইল সিচুয়েশনে একজন আরেকজনকে আমরা কতল করে ফেলবো, এই ধরনের পরিস্থিতি হয়ে যাবে। আমি মনে করি যে দিস দি হাই টাইম যে আমাদের এই বিষয়গুলো থেকে যার যার ভুল থেকে ফিরে আসার, কারণ আমরা যারা প্রগতিশীল হলে আপনি ধর্মকে অবমাননা করবেন কেন? আবার কেউ যদি যখন বলে আমি ধর্মীয় লোক হলে আপনি মুক্ত মতো কারো কণ্ঠরোধ করার কথা বলা হয় না। ধর্মতে বলা হয়েছে মানুষকে বুঝিয়ে মানুষকে সঠিক পথে আনার জন্য। সুতরাং এই দুই জায়গাতে কিছু লোক আছেন, আবার উদার লোকদেরও অভাব নাই। যারা ধর্ম মানেন তাদের মধ্যেও উদার লোক আছেন, তাদের মধ্যেও বুঝসুঝওয়ালা লোক আছেন, আবার যারা খুবই গভীর শ্রদ্ধা আছে। তো এই জায়গায় আমাদের এই সম্প্রীতিটা, বন্ধনটা যখন আমরা করতে পারবো, তখন আর ওই যে আপনি কেউ কাউকে করার, কেউ কাউকে ভ্যানিশ করে দেওয়ার চিন্তাটা আমাদের মধ্যে আসবে না। আমরা আশা করেছিলাম যে এই সরকারের হাত ধরে সেই চেষ্টা করি আমরা সবাই মিলে যাতে এটা আমরা রক্ষা করতে পারি। আপনারাও চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনা অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই কোনো পরিসরে। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে। ভয়ের সংস্কৃতি থেকে দেশের মানুষকে বের হয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র উত্তরণের দ্রুত সময়ে নির্বাচন আয়োজন জরুরি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে।